টোটাল স্পার্ম কাউন্ট আপনার যেখানে ছিল 20 মিলিয়ন সেটা হয়ে গেছে 80 মিলিয়ন। অ্যাক্টিভ মর্টাইল ছিল যেখানে মাত্র 10% শুক্রাণু জীবিত ছিল, অ্যাক্টিভ ছিল। এই রিপোর্টে আমরা পেলাম 70% শুক্রাণু অ্যাক্টিভ আছে। আর মৃত শুক্রাণুর পরিমাণ ছিল কত? 80% শুক্রাণুই মৃত ছিল। এবং আমরা চিকিৎসার পরে আপনার মৃত শুক্রাণুর পরিমাণ গিয়ে দাঁড়ালো মাত্র 20%-এ। 80 থেকে 20-এ নেমে গেল মৃত শুক্রাণু, অর্থাৎ 60% শুক্রাণু জীবিতের তালিকায় চলে গেল। আপনি মূলত এসেছেন সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে, অর্থাৎ আপনারা 2013 সালে বিয়ে করেছেন। জি, প্রায় 12 বছরের আপনাদের বিবাহিত জীবন। জি, বিয়ের প্রথমে একটি বাচ্চা কনসিভ হয়েছিল, জি। কিন্তু এখন আপনারা কয়েক বছর যাবত চেষ্টা করছেন, কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছে না। না। আপনারা নিজেরা কিছুদিন চেষ্টা করে এরপর ডাক্তার দেখাতে যান, সেখানে পরীক্ষা করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই কিছু প্রবলেম ধরা পড়ে। জি, প্রবলেম না। এবং সেখানে আপনার কিছু শুক্রাণুগত প্রবলেম ছিল, যেগুলো নিয়ে আপনি অ্যালোপ্যাথিক অনেক ডাক্তার দেখিয়েছেন। জি স্যার। ডাক্তার দেখানোর পরে আপনার প্রথমে শুক্রাণুর অবস্থা যা ছিল, কিছুদিন ওষুধ খেয়ে তার চেয়ে আরো অবনতি হয়েছে, আমরা রিপোর্টে যা দেখলাম। এরপরে আপনি এসেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য। আপনি প্রথম বাচ্চা হয়েছিল বিয়ের কতদিন পরে? প্রথম বাচ্চা হয়েছিল বিয়ের 2.5 বছর পরে। এরপরে মাঝখানে গ্যাপ গেল কতদিন? 5-6 বছর, টোটাল 5-6 বছর গ্যাপ ছিল আর কি। আর এরপরে আপনারা চেষ্টা করছেন আবার কতদিন ধরে? এখন 5 বছর চেষ্টা করছি আর কি। 5 বছর ধরে চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না। অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে, ফলিকল বড় করার জন্য বিভিন্ন ইনজেকশন দেওয়া হয়েছে, আপনাকে অনেক ওষুধপত্র, স্পার্ম কেয়ার সহ আরো বিভিন্ন ওষুধপত্র দেওয়া হয়েছে, সেগুলো খেয়েছেন, কিন্তু খাওয়ার পরে আরো সেটা অবনতি হয়েছে। আমরা প্রথম রিপোর্টটা যদি দেখানোর চেষ্টা করি, আপনার প্রথম রিপোর্ট যেটা ছিল, এটা হচ্ছে আপনার প্রথম রিপোর্ট। তারিখটা হচ্ছে 10ই আগস্ট 2024, তাই তো? এখানে টোটাল স্পার্ম কাউন্ট ছিল 20 মিলিয়ন, 10% অ্যাক্টিভ ছিল, 40% দুর্বল ছিল এবং 50% ছিল ইমমোটাইল, অর্থাৎ মৃত শুক্রাণু ছিল 50%। মরফোলজি ছিল মাত্র 10% স্বাভাবিক এবং 90% অ্যাবনর্মাল ছিল, অর্থাৎ বীর্যের মাত্র 10% শুক্রাণু স্বাভাবিক মরফোলজিতে ছিল এবং প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল, যেটাকে কাউন্টেবল নয় বিধায় প্লেনটে লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় রিপোর্ট। আমরা প্রথম রিপোর্টে যেখানে দেখলাম মাত্র 50% শুক্রাণু ছিল মৃত, ইমমোটাইল ছিল 50%, অর্ধেক শুক্রাণু। এবং পরবর্তীতে অ্যালোপ্যাথিক চিকিৎসা কতদিন করা হয়েছে? 2-3 মাসের মতো হয়েছে আর কি। 3 মাস চিকিৎসা করা হয়েছিল। এটার রিপোর্টের তারিখ হচ্ছে 10ই আগস্ট, আর এটার রিপোর্টের তারিখ হচ্ছে 12ই নভেম্বর 2024। এখানে চিকিৎসার পরে যেখানে উন্নতি হওয়ার কথা, সেখানে কি হলো? আগে ছিল 50% শুক্রাণু মৃত, এখন মৃত শুক্রাণুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 80%-এ। আর এরপরে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আসেন এবং সেই রিপোর্টে আমরা চিকিৎসা করে পাই টোটাল স্পার্ম কাউন্ট আপনার যেখানে ছিল 20 মিলিয়ন সেটা হয়ে গেছে 80 মিলিয়ন। অ্যাক্টিভ মর্টাইল ছিল যেখানে মাত্র 10% শুক্রাণু জীবিত ছিল, অ্যাক্টিভ ছিল। এই রিপোর্টে আমরা পেলাম 70% শুক্রাণু অ্যাক্টিভ আছে। আর মৃত শুক্রাণুর পরিমাণ ছিল কত? 80% শুক্রাণুই মৃত ছিল। এবং আমরা চিকিৎসার পরে আপনার মৃত শুক্রাণুর পরিমাণ গিয়ে দাঁড়ালো মাত্র 20%-এ। 80 থেকে 20-এ নেমে গেল মৃত শুক্রাণু, অর্থাৎ 60% শুক্রাণু জীবিতের তালিকায় চলে গেল। মরফোলজি ছিল কত? মাত্র 10% শুক্রাণুর নর্মাল মরফোলজি ছিল এবং অ্যাবনর্মাল ছিল 90%। 90% শুক্রাণু অ্যাবনর্মাল ছিল। 10% থেকে সেটা গিয়ে দাঁড়ালো 70%-এ। এবং যেখানে প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল আগের রিপোর্টে, আর পরবর্তী রিপোর্টে গিয়ে সেটা একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসলো। ইনফেকশনটা 4-5 পর্যন্ত ইনফেকশনকে আমরা স্বাভাবিকভাবে ধরি। এটার তারিখ হচ্ছে 4 জানুয়ারি 2025। কতদিন ওষুধ খাওয়ার পরে রিপোর্ট? এটা 1.5 মাসের মতো আর কি। 1.5 মাস খাওয়ার পরে। 1.5 মাস। আমি 2 মাসের ওষুধ দিয়েছিলাম, 1.5 মাস পরে আপনি রিপোর্ট করেছিলেন। এখন আলহামদুলিল্লাহ আপনার রিপোর্ট আগের চেয়ে অনেক ভালো আছে। এখন হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনি পরিপূর্ণ সুস্থ আছেন। আপনার বীর্যে শুক্রাণুর কাউন্ট ভালো আছে, শুক্রাণুর সংখ্যা যতটুকু থাকা দরকার সেটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। বীর্যের মরফোলজি ভালো আছে, বীর্যের যে দেহগত স্ট্রাকচার, একটা বীর্যের মানুষের যেরকম হাত পা শরীর থাকে, বীর্যের সেরকম একটা বডি আছে। বডির কোন জায়গায় ডিফেক্ট আছে, তো ডিফেক্ট যদি আমরা চিন্তা করি তাহলে মরফোলজিক্যালি সেগুলো এখন নর্মাল আছে। বাচ্চা হওয়ার জন্য যতটুকু নর্মাল থাকা দরকার সেটা আছে। এর সাথে অ্যাক্টিভ মর্টাইল ভালো আছে, ইনফেকশন কমে গেছে, অর্থাৎ বীর্যে আমরা মূলত যে 4-5টা জিনিস দেখি
সেটা একদম পরিপূর্ণ স্বাভাবিক আছে। আপনি এখন বাচ্চা জন্মদানে পরিপূর্ণ সক্ষম একজন পুরুষ। তাহলে আপনি বলুন, পূর্বের যে রিপোর্ট এবং পরের যে রিপোর্ট, এই যে লম্বা একটা ব্যবধান, এখন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসায় খুশি আছেন? জি স্যার, আমি ইনশাল্লাহ আপনার চিকিৎসাতে অনেক খুশি আছি। আগে যে পরিমাণ আমি ওষুধ খাইছি বা চেষ্টা করছি, কাজ হয় না, তো ইনশাল্লাহ আমি স্যারের কাছে আসার পরে মোটামুটি ভালো, 2 মাসের ওষুধ খাইছি মাত্র। হ্যাঁ, এখন আমরা আপনাকে চেষ্টা করব যাতে করে আপনার যে রেজাল্টটা এসেছে সেটা যাতে স্থায়ীভাবে থেকে যায়। ভবিষ্যতে যদি আরো কখনো বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকে আপনার, তাহলে যাতে আবার পরবর্তীতে চিকিৎসার প্রয়োজন না হয়। জি স্যার। আপনার রেজাল্ট এখন আলহামদুলিল্লাহ নরমাল আছে, বাচ্চাটাও সাথে আছে। জি। আপনার প্রথম যে বাচ্চাটাও সাথে আছে, সে পড়াশোনা করছে। প্রাইভেসির কারণে আমরা আপনাদের 3 জনের কাউকেই ক্যামেরায় নিচ্ছি না, শুধু আওয়াজ নিচ্ছি। ডাক্তার আপনাদেরকে পরামর্শ দিয়েছিল টেস্ট টিউব বেবি করার জন্য, জি। তাই তো? আপনার যেহেতু শুক্রাণুর পরিমাণ মাত্র 10% অ্যাক্টিভ ছিল, জীবিত শুক্রাণু ছিল মাত্র 10%, এবং শুক্রাণুর কাউন্টও কম ছিল, মরফোলজি মাত্র 10% স্বাভাবিক ছিল, প্রচুর ইনফেকশনও ছিল। বীর্যের ইনফেকশনটা হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন, এটা সহজে নিয়ন্ত্রণ করা যায় না। অ্যালোপ্যাথিতে এগুলোর সেরকম উল্লেখযোগ্য ভালো কোনো চিকিৎসা না থাকায় তারা আপনাকে টেস্ট টিউব করার পরামর্শ দিয়েছিল। আপনারাও মোটামুটি একটা মানসিক প্রস্তুতি নিয়েছিলেন টেস্ট টিউব বেবি করার জন্য। আপনি যেহেতু বাইরে থাকেন, খুব একটা সময়ও আপনার হাতে থাকে না, ছুটি নিয়ে দেশে আসেন, আবার চলে যেতে হয়। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের যে অবস্থা, তাতে আর টেস্ট টিউব করার দরকার নেই। আল্লাহ যদি দেয় তাহলে এভাবেই কনসিভ করবে। স্বাভাবিক প্রথম বাচ্চাটা যেভাবে হয়েছে, দ্বিতীয় বাচ্চাটাও ইনশাল্লাহ সেভাবেই হবে। টেস্ট টিউবে 4-5 লাখ টাকা খরচ করার কোনো প্রয়োজন এখানে নেই। আবার টেস্ট টিউবের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি, আপনি প্রথমবার টেস্ট টিউব করলেন, সাথে সাথে বাচ্চা কনসিভ করলো, এই বিষয়টা হয় না, ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে। আপনি টেস্ট টিউব করার পরেও বাচ্চা না আসতে পারে। তো এই যে অনেকগুলো আশঙ্কা, টেস্ট টিউব করলে বাচ্চা হবে কিনা, টেস্ট টিউব করতে গেলে লম্বা একটা মোটা অ্যামাউন্টের দরকার, সেই টাকাটা সবাই সেভাবে আর্থিকভাবে স্বাবলম্বী নয় যে সবাই টেস্ট টিউব করতে পারবে। বাংলাদেশের মানুষ খুবই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, যার কারণে চেষ্টা করলেই সবাই টেস্ট টিউব একবার ফেলিওর হলে আবার আরেকবার, সেবারও ফেলিওর হলে আরেকবার, এভাবে যে চেষ্টা করবে সেটা সম্ভব নয়। এখন আলহামদুলিল্লাহ আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম বাচ্চা নিয়ে আমার চেম্বারে এসেছেন, যদি দ্বিতীয় বাচ্চা কনসিভ করে এর পরবর্তীতে যখন ছুটিতে আসবেন ইনশাল্লাহ বাচ্চা নিয়ে দেখা করবেন আমার সাথে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি এমন কোনো দম্পতির হাতে পৌঁছে যাবে যাদের মূলত এই চিকিৎসার প্রয়োজন, এবং বহু বছর ধরে চিকিৎসা করেও তারা হয়তো ফলাফল পায়নি। আপনার একটি শেয়ারে তাদের মুখে হাসি ফুটতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।